আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে দেখছেন সবাইকে আরিফ নায়েক ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পূর্বেই ঘোষণা দিয়েছিলাম আমরা আজকে একটি লাইভ প্রোগ্রাম করব প্রবাসী কথা। আমাদের একটু বিলম্বিত হয়ে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা দেখছেন মুন্সি কোকারেজ নিবেদিত প্রবাসী কথা প্রথম পর্ব। আমাদের আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লন্ডন প্রবাসী তফাজ্জল ফরাজি ভাই, উপস্থিত রয়েছেন সমাজকর্মী ফয়েজ আহমেদ মুন্সি ভাই, উপস্থিত রয়েছেন সমাজকর্মী হোসেন শাকিল শাহাদাত ভাই। সবাইকে মুন্সি কোকারিজ নিবেদিত প্রবাসী কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এক এক করে আমাদের আমন্ত্রিত অতিথির মুখ থেকে কথা শুনবো। শুরুতেই যদি আমরা কথা বলতে চাই, তফাজ্জল ফরাজি ভাই, আপনি কেমন আছেন? তফাজ্জল ভাই, আপনার মাইক্রোফোনটা বন্ধ করা। ঠিক ঠিক আছে। এখন এখন ঠিক আছে? জি, শুনতে পাচ্ছি। জি জি জি, ইনশাল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আপনারা সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাকে আমাদের লাইভে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে আরেকজন উপস্থিত অতিথি রয়েছেন সমাজকর্মী আলহাজ ফয়েজ আহমদ মুন্সি ভাই। ফয়েজ ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আরো ভালো লাগছে আজকে একজন রেমিটেন্স যোদ্ধার সাথে কথা বলতে পারবো, অনেক অজানা তথ্য জানতে পারবো। আসলে রেমিটেন্স যোদ্ধারা কেমন আছেন, কেমন থাকেন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে জানবো। আমি সেই প্রত্যাশায় রয়েছি। আশা করছি আমাদের যারা দেখছেন তারা ধৈর্য সহকারে আমাদের লাইভটি শুনবেন এবং দেখবেন। জি, ধন্যবাদ। আমাদের মাঝে আরেকজন অতিথি উপস্থিত রয়েছেন যিনি অপ্রস্তুত ভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির একজন দায়িত্বশীল হোসেন শাকিল শাহাদাত ভাই। শাহাদাত ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমি অপ্রস্তুতভাবেই এসে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আরিফ নায়েক মিডিয়াকে, ধন্যবাদ ডক্টর ফয়েজ আহমেদ মুন্সি ভাই, এরকম একটা প্রোগ্রামে আমাকে সামিল করেছেন, তাদের অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ। শুনবো আপনাদের প্রবাসীদের কথা। জি, ধন্যবাদ শাহাদাত ভাইকে। মুন্সি কোকারিজ নিবেদিত প্রবাসী কথা এই প্রোগ্রামটি আমরা ধারাবাহিকভাবে চলবে। আজকে আমাদের প্রথম পর্ব চলছে। ইনশাল্লাহ সামনের কোন প্রোগ্রামে আমরা এক এক দিন এক একজন অতিথিকে নিয়ে আমরা প্রবাসীদের কথা শুনবো। তো এই পর্যায়ে বাকি প্রোগ্রাম পরিচালনা করার জন্য অনুরোধ করব আমাদের অতিথি আলহাজ ফয়জ মুন্সি ভাইকে। জি ধন্যবাদ আরিফ নায়েক মিডিয়াকে আবারও। যে আসলে প্রবাসীদেরকে নিয়ে আমাদের ভাবনাগুলো বা আমরা যে প্রতিটি কাজে প্রবাসীদেরকে স্মরণ করি, সেই প্রবাসী ভাইদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি নিয়মিত লাইভ প্রোগ্রাম করব। আজকের আমাদের অতিথি জনাব ইঞ্জিনিয়ার তফাজ্জল ফরাজি সাহেব। আমরা শুরুতেই ভাইয়ের পরিচয় জানতে চাইবো। ভাই কোথায়, কোন শহরে থাকেন, কেমন আছেন, সার্বিক ভাই তুলে ধরবেন। শুরুতেই ভাই, আপনি কোন কোথায় আছেন এবং কোন শহরে থাকেন, কেমন আছেন, সার্বিক বিষয়টা যদি আমাকে বলতেন। ধন্যবাদ ফয়েজ আহমদ মুন্সি ভাইকে আমাকে আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য আপনি সুযোগ করে দিয়েছেন। আর
আমি বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। যেটা বলে বোঝানো যাবে না যে আপনারা বাংলাদেশে এত ব্যস্ততার মাঝেও আমাকে এখানে নিয়ে এসেছেন প্রবাসীদের কথা জানার জন্যে, প্রবাসীদের অবস্থান দেখার জন্যে, জানার জন্যে, তাদের পরিস্থিতি বোঝার জন্যে। তো আমি থাকি বর্তমানে লন্ডন লুটনে। লন্ডন লুটন এটা ইংল্যান্ডের একটা শহর। লুটনের একটা সিটি, লন্ডন থেকে 35 মাইলস ডিস্টেন্স। তো সেখানে আমি আছি 8-9 বছর পর্যন্ত। তো এইখানে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। আহ, আমরা জানতে পারলাম আপনি লন্ডনে আছেন, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনার সাথে যেসব ভাইয়েরা রয়েছেন বাংলাদেশের সবাই ভালো আছেন, এবং আজকের এই লাইভ থেকে আমরা লন্ডনে অবস্থানরত এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী ভাইদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি জানতে চাই যে আপনি কেন প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? আপনি একজন ইঞ্জিনিয়ার, চাইলে আপনি দেশে থাকতে পারতেন, তা আপনার প্রবাসে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। এটা আসলে মূল্যবান একটা কোশ্চেন, অনেক মূল্যবান একটা কোশ্চেন, যেটা আসলে একজনের অন্তরেই থাকে, এটা প্রকাশ পায় না, আর এটা কেউ বলেও না, দেখায়ও না, দেখা যায়ও না। এটা হচ্ছে একটা মানুষের চিন্তাধারার কোর কোর কথা, কোর চিন্তাধারা, যেটা একবারে মেন চিন্তাধারা একটা। আসলে প্রবাসে আসার অনেকগুলোই কারণ। এর মধ্যে প্রথমেই তো প্রবাসে আর আসতে চায় না কেউই। রিয়েলিটি যেটা, সেটা মনে করেন আমি অন্যদের মতো আমিও লেখাপড়া দেশে করেছি, যতটুকু সম্ভব ছিল করেছি। তো করার পরে যথারীতি আমিও বাংলাদেশে চাকরিতে জয়েন দিয়েছিলাম। তো চাকরি আসলে ভালোই ছিল, সেটা অনেক আগে 1997, যদিও আমি 1997-এ আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। তো তখনই আমি 1997-এ আমার ধরেন ইঞ্জিনিয়ারিং পাস করার আগে আমি জব পাই, চাকরি 2 জায়গাতেই জব পাই আমি, তো কমপ্লিট করার আগেই। তো আমি জব করিও, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যেটা রিয়েল পরিস্থিতি, চাকরির মার্কেট বলেন, তারপরে ইনকামের অবস্থান বলেন, অ্যামাউন্ট বলেন, বাংলাদেশের চলাফেরা, ইনকামের চেয়ে চলাফেরার খরচটা বেশি। তারপরে আমি যেহেতু আমার ফ্যামিলির বড় ছেলে, সেই হিসাবে আমার প্রতি সবার একটা চাহিদা ছিল বেশি। আমি বুঝতে পারতেছিলাম, তখনই বুঝতে পারতেছিলাম যে আমার অনেক দায়িত্ব, বড় ভাই হিসেবে, বাবার বড় সন্তান হিসেবে আমার অনেক দায়িত্ব, আমি তখনই বুঝতে পারছিলাম। সো আমি যদি দেশে থাকি, আমি বুঝতে পারছি যে আমি কিছুই করতে পারবো না কারোর জন্য। হয়তো আমি আমার নিজের জন্য অনেক কিছু করতে পারবো, কিন্তু কারোর জন্য কিছু করা পসিবল হবে না লিমিটেড ইনকাম দিয়ে। আর যতটুকু আমি তখনই দেখছি, যারা প্রবাসে থাকে একটু দেশের প্রতি মায়া থাকে বেশি, টান থাকে বেশি, পরিবারের প্রতি মায়া থাকে বেশি, টান থাকে বেশি, সবার জন্য কিছু করতে চায় যারা প্রবাসে থাকে, আমি তখনই দেখছি এটা। তো তখনই আমি ডিসিশন নিয়েছি, আসলে বাংলাদেশের ইনকাম দিয়ে, বাংলাদেশের এই জব দিয়ে কোনো কিছু করা যাবে না, না নিজের জন্য, না পরিবারের ভাইদের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, কারোর জন্য কিছু করা যাবে না। সো দেশের ইনকামটা দেশেই থাকবে। সো আমি যদি বিদেশে যাই, তাহলে বিদেশে ইনকাম করে বিদেশের ইনকামটা আমি দেশে পাঠাবো, সেটা আমার দেশের আয়ের সাথে, প্রবৃদ্ধির সাথে অ্যাড হবে, ফ্যামিলি চলতে পারবে, সবাইকে হেল্প করতে পারবো। আকাঙ্ক্ষা যেটা আমাদের সবার থাকে, উচ্চাকাঙ্ক্ষা, সেটার জন্য আমি আসলে বাংলাদেশে তখন জব বাদ দিয়ে দেই, বাদ দিয়ে তারপরে আমি মনে করেন প্রবাসে আসি। তো সেটা আসলে অনেক লম্বা সময়। যদিও আমি প্রথমে তো ইটালিতে যাই, ফার্স্ট 98-এ আমি ইটালিতে যাই, 1998-এ। তো ইটালিতে যাওয়ার পর ইটালিতে প্রায় 20 ইয়ার্সের মতো আমি ছিলাম, 20 বছরের মতো। 20 বছর থাকার পরে আমি ইংল্যান্ডে আমার ফ্যামিলি সহ নিয়ে আসি। আমার সাথেই ফ্যামিলি ছিল ইটালিতেই, একসাথেই আমরা ছিলাম, আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা ওইখানে হয় সবাই। তারপরে এখানে চলে আসে, ইংল্যান্ডে চলে আসে, লন্ডনে। এইখানে আছি, ভালো আছি ইনশাল্লাহ। সবাইকেই আমি
আমার যতটুকু সম্ভব বড় ভাই হিসেবে, একজন প্রবাসী হিসেবে যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করি, ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা করি, আত্মীয় স্বজনকে হেল্প করার চেষ্টা করি। আর করতে পারতেছি যেহেতু প্রবাসে মোটামুটি ভাবে একটা আপনার যতটুকু যায় করতে মন চায় করতে পারেন, ইনকামের পথ খোলা থাকে কম বেশ। তো সেই হিসাবে সম্ভবপর হেল্প করতে পারি, করতেছি। তো পাশাপাশি যতটুকু সম্ভব বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যখন যে পরিস্থিতি দেখি, আর্থিক পরিস্থিতি, সেগুলোকেও আমরা প্রবাসী হিসাবে হেল্প করার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে দেশ থেকে হয়তোবা স্মরণ করে, তারাও চিন্তা করে যে হ্যাঁ ওনারা আছে, ওনাদের সাথে যোগাযোগ করি, কোনো না কোনো হেল্প হবে। সো আমরা তখনই হেল্প করি প্রবাসে আসছি বলে। সো আসার টার্গেটটা আগেই ছিল এমনটাই, যাতে দেশে আসলে হেল্প করতে পারি সবাইকেই, ফ্যামিলিকেও করতে পারি, আত্মীয় স্বজনকে করতেও পারি, এলাকাকে করতে পারি, দেশকে করতে পারি। তো সামগ্রিকভাবে মনে করেন উন্নয়নের চাহিদা যেটা থাকে মানুষের, এই কারণে আসা আর কি। আসলে আপনি যে বিষয়গুলো উল্লেখ করলেন, আমারও বড় ভাই প্রবাসে থাকেন। আসলে বড়রা এমনই হয়, পরিবারের চিন্তা করে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বিশেষ করে প্রবাস জীবনে থাকা নিশ্চয়ই একটি অনেক বড় ত্যাগ। দেশের মানুষ ছেড়ে দূরে থাকা, এমন অনেক প্রবাসীদের জীবনে ঘটেছে যে হয়তো তার বাবা বা মাকে আহ, জানাজা দেওয়ার সুযোগ তার হয়নি। আজকে আমার এই অনুষ্ঠান শুরুর আগেই আমার আম্মা মারা গিয়েছেন, আম্মার মামা মারা গিয়েছেন। সেই সূত্র ধরে বলতে পারি যে আমার মামারা দুজনেই লন্ডনে আছেন। আপনি যেই শহরে, যেই দেশে যে আছেন, যে রাষ্ট্রে আছেন, ওনারাও ইংল্যান্ডে আছেন। এই ওনাদের আহ, ওনারা যে জানাজায় আসতে পারবেন কিনা আমি এই পর্যন্ত জানি না। যে এইমাত্র জানা গেছে যে উনি মারা গিয়েছেন। তো সেইখানে বলতে পারি যে আসলে যে কত বড় ত্যাগ আপনাদের থাকে, যে প্রবাসীরা অনেক ক্ষেত্রে তার মা বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না, যেহেতু সুদূর প্রবাসে থাকেন। আসলে আপনাদের ত্যাগের কথাগুলো আমরা যারা প্রবাসে থাকি বা আমরা সমাজকর্মী হিসেবে সবসময় এই কথাগুলো স্মরণ হয়। আসলে আপনাদের আত্মত্যাগ আল্লাহ তাআলা যেন আহ কবুল করেন এবং আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সবসময় সে কামনাই করি। আসলে আমি যদি জানতে চাই যে প্রবাস জীবনের শুরুটা, যে চ্যালেঞ্জ কেমন থাকে, যে একজন প্রবাসী যখন আপনারা যান তখন তো আপনার বাসা পরিবর্তন, সবকিছু পরিবর্তন, কাজের খোঁজ, সব মিলিয়ে এই চ্যালেঞ্জটা কেমন? ধন্যবাদ আপনাকে। এটাও অনেক বিশাল একটা কোশ্চেন আসলে। একটা যুদ্ধ। আমরা, একটা মানুষ যখন তার নিজের দেশে বড় হয়, সেটা তার একটা পৃথিবী হয়। তো সেখানে তার আত্মীয় স্বজন থাকে, তারপরে কর্মসংস্থান কোথায় করতে হবে এটা বিভিন্ন জনের কাছ থেকে হেল্প পাওয়া যায়, কোথায় কাজ করবে, কোথায় কি করবে, আত্মীয় স্বজন একজন আরেকজনকে হেল্প করে কাজ করার জন্য, জব করার জন্য, চাকরি করার জন্য। কিন্তু যখন আপনি বিদেশে আসবেন, তখন চাকরি করতে গেলে কোথায় করবেন, আপনার সবার আগে ভাষাগত একটা প্রবলেম হয়। যদি মনে করেন ইংলিশ কোনো কান্ট্রি না হয়, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই কানাডা, এই কয়েকটা দেশের বাইরে অন্য দেশগুলোতে যদি যান আপনি, আপনার কাজ করতে, জব বাহির করতে, এটা অনেক বড় একটা সমস্যা। আর আমার ক্ষেত্রে ধরেন অনেক আগে, যেহেতু 98, এটা অনেক আগে, তখন তো প্রবাসী কম ছিল, আর ইউরোপেও আরো কম ছিল। তো সেই ক্ষেত্রে মনে করেন কাজ বাহির করতে, কাজ পাইতে আমার জন্য কষ্ট হয়েছে। আর অন্য যারা আছে সবার জন্য দেখছি আমি ওই রকমের কষ্টে হইতো, কারণ বাঙালি একই কম ছিল। তারপরে আরো মনে করেন অনেকের ভাষাগত প্রবলেম, ভাষা জানে না, তারপরে কি কাজ করবে কাজ জানে না, কাগজপত্র ঠিক থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম হয়। যেমন আমার জন্যও সেম ধরনের প্রবলেম, ভাষাগত প্রবলেম। এট ফার্স্ট ভাষাগত যে প্রবলেমটা হয়, আমরা তখন তো ভাষা আসলে শিখে আসতাম না, যে আমরা ভাবতাম না যে আমি আমি ইটালিতে যাব, আমি ইটালিয়ান ভাষাটা আগে শিখি, তাহলে গেলে আমি অথবা কাজ পাবো, কাজ পাইতে আমার সহজ হবে। আমরা ভাবি না, ইটালিতে যাই, ইটালিতে একটা উন্নত দেশ, উন্নত কান্ট্রি, সেখানে কাজের অভাব থাকবে না, আত্মীয় স্বজনের অভাব থাকবে না, একটা না একটা করতে পারবো। আসলে এটা ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন, মানুষের চিন্তাধারাটা ভুল। যে দেশে যায় আগে যদি সেই দেশের ভাষা শিখে, আমি যদি ওই দেশের ভাষা শিখে আসতাম, তাহলে আমার জন্য অনেক অপরচুনিটি ছিল। আসার পরই সাথে সাথে আমি হয়তোবা জব পাইতাম, যে কোনো জায়গায় একটা ভালো জব পাইতাম। কিন্তু কঠিন হয়ে যায় যখন
ভাষা না জানে আপনাকে একটা জিনিস আনতে বলবে, করতে বলবে, আপনি করবেন আরেকটা। কারণ ইউরোপের লোকজন ইংলিশটা ততটা ঘাটাঘাটি করে না, তারা তাদের নিজস্ব যে মাতৃভাষা সেটাকে ওরা প্রাধান্য দেয়। আপনি না বুঝলেও সে আপনাকে ওই ভাষাটা দিয়ে আপনাকে বুঝাইতে চেষ্টা করবে, আপনাকে সে ইংলিশে কখনোই বলবে না আপনার ভাষায় তো নাই, সে সে তার ভাষাটা দিয়েই আপনাকে বোঝানোর চেষ্টা করবে যেভাবে এনি হাও। আপনি যদি ওর ভাষাটা না বুঝেন তখন সে আপনাকে রাখবে না, সে বিরক্ত হয়ে যাবে। তো এই হিসাবে তার খরচ হইলেও একটা জানা লোককেই রাখবে, বেশি স্যালারি বেশি দেওয়া লাগলেও। তো আমার মনে করেন এমনই হয়েছে, ধরেন আমি কয়েকটা কাজই চেঞ্জ করতে হয়েছে, একটা বললে আরেকটা করে ফেলতাম, একটা আনতে বলে আরেকটা নিয়ে আসতাম। তো নিজের কাছে আসলে অনেক বিরক্তিকর মনে হতো। সো চ্যালেঞ্জিং, এটা একটা বড় চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জিং থেকে মনে করেন আস্তে আস্তে আসলে কয়েক বছর পরে যখন আমি আমার 2 বছর বা 1 বছর গেছে, আমি সাথে সাথে তখন চিন্তা করছি যে না, আমার ভাষা শেখা দরকার, যেহেতু আমি ভাষা শিখে আসি নাই, আমার এখন ভাষা শেখা দরকার। তখন আমি ইটালিয়ান স্কুলে ভর্তি হয়েছিলাম, তখন ভাষা শেখার জন্য, ইটালিয়ান ভাষা শেখার জন্য আমি তখন স্কুলে ভর্তি হয়েছি। আমি আমার জব ছাইড়া দিয়েছি, কিচ্ছুই করি না, কোনো জব করি না তখন। আমি জব ছাইড়া দিয়ে আমি তখন একটা স্কুলে ভর্তি হয়েছি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সেটা ল্যাঙ্গুয়েজ শিখার স্কুল, এটা এখানে কোর্স করানো হয়। সো অনেক কোর্স আছে যেগুলো ল্যাঙ্গুয়েজ, আবার বিভিন্ন রকমের কোর্স আছে, সেগুলাই ওই দেশের সরকার আপনাকে ফ্রি করাইবে, ইভেন আপনাকে খরচও দিবে তারা, আপনি যে কোর্সগুলো করবেন। কেমন? তো তেমন কোর্সের মধ্যে মনে করেন আমি যখন ঢুকছি, আমি আস্তে আস্তে ভাষা শেখা শুরু করছিলাম। ভাষা আমি প্রায় 6 মাস 1 বছরের মতো ভাষা শিখছি এই স্কুলের মধ্যে। এরপর আমি দেখতে পাচ্ছি যে আমি লিখতে পারি ইটালিয়ান, বলতে পারি এবং পড়তেও পারি। এরপর থেকে আমার আস্তে আস্তে মনে করেন দিন ফিরা শুরু হয়েছে। দিন ফিরা শুরুর পর মনে করেন আমি যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছিলাম, তার ওই সার্টিফিকেটের মূল্যায়নটা আমার তখন পাওয়া গেছে। তার মানে আসার 4 থেকে 5 বছর পর আমি যখন ভাষা শিখছি, ভাষা শেখার পর যখন আমার ডকুমেন্টস হয়েছে, আমার ডকুমেন্ট যেই মাসে হয়েছে এর কয়েক মাস পরই মনে করেন আমি আমার জব পাইছি, কারেক্ট জবটা পাইছি যেটা নিয়ে আমি লেখাপড়া করেছি বাংলাদেশে। সেই জবটাই আমি তখনই ইটালিতে পাইছি। আমি কন্টিনিউ তখন 13 থেকে 14 বছর ওই সেম জবটাই, একটা জবে এক জায়গাতে একটা ফ্যাক্টরিতে করেছি আমি ইনশাল্লাহ। ওই জবটা ছিল আমার মনে করেন আমার মানে গতি, আমার যে এখনকার যে সিচুয়েশন, আমি এখনকার যে পজিশনে আছি, ওই জবটাই ছিল আমার সব গতি। আমি ওই জব থেকে শিখতে পারছি একটা মালিক, একটা কোম্পানির ওনার কিভাবে পরিশ্রম করে, কিভাবে শ্রম দেয়, তার ফ্যামিলির লোকেরাও কিভাবে শ্রম দেয়, তাদের সন্তান, তাদের ওয়াইফ সবাই মিলে একটা কোম্পানিকে তারা কিভাবে উঠায়, কাজকে কত সম্মান দেয়, আর যারা কাজ করে তাদের কোম্পানিতে তাদেরকেও কত সম্মান দেয়, আমি ওইখান থেকে শিখছি। আর ওই মালিক থেকে আমি আসলে শিখছি যে মানে বিজনেস কিভাবে করতে হবে, নিজে বিজনেসটা কি, আর যেটাকে আমি আজকে পর্যন্ত লালন করি যে আমাকে আরো অনেক উপরে উঠতে হবে বিজনেস করেই, সৎভাবে সঠিক পথে থেকেই। আহ, অনেক কিছু জানা হলো। আসলে যারা নতুন করে ইউরোপে যাবে বা বিভিন্ন দেশে যাবে, তাদের জন্য আজকের এই লাইভ অনেক উপকারে আসবে আশা করছি। যারা এই পরবর্তীতে দেখবে বা এখন দেখছেন, আহ, বিশেষ করে যারা নতুন পরবর্তীতে বিদেশ সফরে যাবেন, কর্মজীবন প্রবাসে কাটাবেন এবং নিয়ত করেছেন, এই লাইভ আপনাদের উপকারে আসবে। আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রামগুলো করবো ইনশাল্লাহ। আমি কিছু কমেন্টস এর জবাব দিচ্ছি। আমার প্রিয় কলিজার ভাই, আমার গ্রামের আহ, খুব কাছের ছোট ভাই, খুব কাছের মানুষ, বাড়ির মানুষ, আব্দুল কাইয়ুম লাইভটিতে এসেছেন, আমাদের সকলকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাইয়া, তুমি কেমন আছো? আসলেই তোমাদেরকে প্রতিনিয়ত আমরা মিস করি, এটা আসলে বলে বোঝাতে পারবো না। প্রতিটি প্রবাসীকেই এ, খুব মিস করি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আয়োজন মূলত তোমাদেরকে নিয়েই। ইনশাল্লাহ যে কোনো আয়োজনে তোমাকেও তোমার অভিব্যক্তিও জানতে চাইবো, তোমরা কেমন আছো, কেমন সময় তোমার কাটছে, এবং ভবিষ্যতে যারা প্রবাসে যাবে তাদের জন্য তোমাদের পরামর্শগুলো আমরা জানাতে চাইবো। আরেকজন ভাই আমাদের জাকির হোসেন ভুইয়া ভাই, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির পরিচালক, যিনি কাতারে অবস্থান করছেন, ভাইও লাইভটিতে রয়েছেন। ভাই বলেছেন আমাদের এই লাইভ ভালো লাগছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি আপনাকেও আমরা একদিন এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাবো। আমাদের সঞ্চালক আরিফ নায়েক, আপনি কিছু বলবেন?
জি ধন্যবাদ। আমরা দেখছি মুন্সি কোকারিজ নিবেদিত প্রবাসী কথা। আজকে চলছে প্রথম পর্ব। আমরা সামনে পর্বটি পরিচালনা করে থাকবো। আমরা এক একদিন এক একজন প্রবাসী ভাইকে আমাদের এই লাইভ প্রোগ্রামে নিমন্ত্রণ করব। আর লাইভটি যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন থেকে দেখছেন। পাশাপাশি আপনার যদি কোনো প্রবাসী পছন্দ থাকে যে ওই ভাইকে আপনাদের লাইভে সম্পৃক্ত করুন, আপনারা আপনাদের পছন্দ মতো অতিথি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আমাদের পরবর্তী প্রবাসী কথা প্রোগ্রামে ওনাকে হাজির করব। যারা যে যেখান থেকে দেখছেন, আমরা দেখছি মুন্সি কোকারিজ নিবেদিত প্রবাসী কথা প্রথম পর্ব। যে বাকি যে ফয়েজ ভাই চালানো অনুরোধ করছি। জি, আমাদের মাঝে আমাদের শাহাদাত হোসেন শাকিল ভাই রয়েছেন। শাহাদাত ভাই, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন এবং প্রবাসীদের ঘিরে আমাদের এই আয়োজনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি আলহামদুলিল্লাহ, আসলে এমন চমৎকার আয়োজন যাতে এখন থেকে নিয়মিত হয় সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি তোফাজ্জল ফারাজি ভাইকে, যে আসলে যিনি আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তো আসলে উনি প্রবাসে এত ব্যস্ত ব্যস্ত থাকার পরেও মানে উনি সামাজিক কাজে এতটাই সময় দেন আমাদেরকে, যে আমরা ভাইকে সবসময় ফেসবুকে অনলাইনে মানে সবসময় পেয়ে থাকি। আসলে আমরা এই এরকম প্রবাসী ভাইদেরকে মানে আসলে আমরা কিভাবে মূল্যায়ন করব, সেই মূল্যায়নের দিক থেকে আজকে আমাদের এই আসলে প্রোগ্রামটা। তো আমি আসলে আমাদের যারা প্রবাসী ভাই আছেন, আমি সবাইকেই আমার এই পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং কি যারা এই মানবিক কাজে সম্পৃক্ত আছেন, এই আমাদের প্রবাসী ভাইয়েরা সামনে যাতে আরো এই মানবিক কাজে আপনারা সম্পৃক্ত থাকতে পারেন, এবং কি আপনাদের দ্বারাই আমাদের এই বাংলাদেশে যে মানবিক কাজ হয় এর মধ্যে 80% সাপোর্ট আমাদেরকে দিয়ে থাকেন আমাদের প্রবাসী ভাইয়েরা। তো আমি এই তাফাজ্জল ফারাজি ভাই আমাদের এই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটিতে মানে উনি যেরকম সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, পাশাপাশি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, যারা আমাদের প্রবাসী ভাই আছেন, বাকি যারা আছেন তারাও এই তাফাজ্জল ফারাজি ভাইয়ের মতো আমাদেরকে সাপোর্ট, সময়, অর্থ সব দিয়ে সহযোগিতা করবেন, যাতে আমরা যারা দেশে আছি, আমরা যারা মানবিক কাজ করি, আপনাদেরকে আমরা সাথে নিয়েই এই কাজ করব, এবং কি আমরা যাতে সব সময় এই মানবিক কাজ, এই সামাজিক কাজ করতে পারি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং কি সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন। আহ, জি, ধন্যবাদ শাহাদাত ভাইকে। আজকে যদিও শাহাদাত ভাইকে আগ থেকে বলা হয়নি, তারপর আমরা পেয়ে গেছি কাকতালীয় ভাবে। তোফাজ্জল ফরাজি ভাই, আমি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন আপনাকে করতে চাই। প্রশ্নটি হচ্ছে আসলে আপনার প্রবাস জীবনের প্রথম যে আয়ের টাকা আপনি কাকে দিয়েছেন? আমাদের কি কারণে এই প্রশ্নটি করলাম, আমাদের যুবক বা তরুণ যারা রয়েছে, বিশেষ করে যারা বিপদগামী, তাদেরকে আমরা বোঝাতে চাই বা জানাতে চাই যে আসলেই আমাদের শ্রমের প্রথম টাকা বা প্রথম অর্জনটা আমরা কোথায় দেব। আমরা সেই প্রশ্নের উত্তর আপনার থেকেই আমাদের আজকে তরুণ আসসালামু যুবকদেরকে আলাইকুম। জেনে নেওয়ার জন্য বলবো। ধন্যবাদ ফয়েজ মুন্সি ভাইকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্যে। আর এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আসলে সবারই জানা দরকার। কম বেশ সবাই এটাই করে, হয়তো বা আমি মনে করি আমি যেমন, সবাই এমনটাই আশা করি, এমনটাই হবে। আসলে আমার প্রবাস জীবনের প্রথম আয়টা, এবং আমি যদি সংযোজন করি আমার দেশের প্রথম আয়টাও, একটা তো প্রবাস জীবন, প্রবাস জীবনের আগেও আমি দেশেও আয় করেছিলাম চাকরিতেই। মানে লেখাপড়া শেষ করার পরই সাথে সাথেই আমি যা কয়েক মাস বাংলাদেশে চাকরি করেছিলাম সেইটার আয়, এবং প্রবাস জীবনের প্রথম আয় এবং সিরিয়ালে অনেক আয়, সেটা সম্পূর্ণটাই আসলে মানে আমার মার কাছে দেয়া। আর যেটা মা এবং আব্বা
দুইজনের কাছে। আমার আব্বাও জব করতো, তখনও চাকরি করতো, কিন্তু আমি তারপরেও আব্বা মার কাছে, এই যেহেতু আমার মা বাড়িতে থাকতো, আমার মার কাছেই প্রথমে আমার বাংলাদেশে চাকরির আয়ের যে টাকা সেটাও মার কাছে, আবার মনে করেন প্রবাসেরটাও মার কাছে। সো সেই যে প্রথম আমি যে টাকাটা মাকে বাংলাদেশে, যে আমার জীবনের প্রথম ইনকামের যে টাকা আমি বাংলাদেশে মার কাছে দিয়েছিলাম, মা আজকেও কথাটা বলে যে আমাকে এত টাকা দিছিল, ওই টাকাটা দিয়ে আমি এটা করছিলাম। তো সেটা তার মানে মনে করেন আজকে থেকে 30 বছর আগে। তো 30 বছর আগের ইনকামটাও মার এখনো মনে আছে। আমার মা এখনো জীবিত আছে, আব্বাও এখনো জীবিত আছে ইনশাল্লাহ। তো ওনারা এখনো মনে করে, মনে আছে এটা। আসলে সন্তানরা টাকা দিলে তো আসলে টাকা দেয় না, এটা রোজগার দেয় না, এটা তাদেরকে মনে হয় যেন পৃথিবীর সবকিছু এনে দিয়ে দিল, এটাই তারা মনে করে মা বাবা। এটা তো আসলে তাদের প্রয়োজন হয় না, যদিও তারা এটা আবার আমাদের জন্যই বিনিয়োগ করে ফেলে বিভিন্ন কিছুর মধ্যে। কিন্তু আমরা আমরা এটা ইনকাম করে, আয় করে যদি তাদের কাছে দেইও, তারা এটা আমাদের জন্যই ব্যবহার করে, অথবা আমার জন্য ব্যবহার করলো, অথবা আমার ভাইয়ের জন্য ব্যবহার করলো, আমার অন্য কোনো বোনের জন্য ব্যবহার করলো, কিন্তু ঘুরে ফিরে আমাদের ফ্যামিলির জন্যই তারা ব্যবহারটা করে। তো সেম ভাবে আমার তো এমনই হয়েছে। মনে করেন আমার প্রথম ইনকাম, পরে সিরিয়ালে অনেক ইনকাম, এগুলা সম্পূর্ণ আমাদের ফ্যামিলির জন্য আমার মার কাছেই ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। জি, একদম। আমার কাছে আসলে খুব ভালো লেগেছে যে আসলেই আমাদের প্রতিটি সন্তান যেন এমন হয়, আমাদের প্রথম আয় আমার মায়ের কাছে থাকবে, না হয় আমার বাবার কাছে থাকবে। আজকের এই অনলাইন প্রোগ্রামের সূত্র ধরে আমিও আমার অভিব্যক্তি প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, জীবনের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত অর্জন, যতটুকু ইনকাম, সবকিছু আজও মা বাবার কাছে দিয়ে থাকি। দিন শেষে মা বাবার কাছে জমা দেই, প্রয়োজনে আবার মা বাবা থেকে চেয়ে নেই। এ কারণেই আমাদের যুবক বা আমাদের সন্তানদেরকে বলবো, আমরা যেন অবশ্যই আমাদের উপার্জন, অবশ্যই আমাদের কষ্ট অর্জিত উপার্জন, এই উপার্জন যেন কোনোভাবেই আমাদের মা বাবা বঞ্চিত না হয়। আমাদের মা বাবাকে ভালো রেখে, সুস্থ রেখে, সুন্দর রেখেই আমরা আমাদের দৈনন্দিন কার্যকলাপ চালিয়ে যাব। এই আমাদের মাঝে আরেকজন প্রবাসী ভাই যুক্ত হয়েছেন, আমাদের জাকির হোসেন ভুঁইয়া ভাই, যিনি কাতারে অবস্থান করছেন। আমরা জাকির ভাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাকে আসলে কাকতালীয় ভাবে পেয়ে গেছি, কমেন্টস করেছেন, পরবর্তীতে আমাদের সঞ্চালক আরিফ নায়ক আপনাকে অ্যাড করেছেন। আশা রাখছি আপনার ভালো লাগছে যে আসলে আমরা নিয়মিত এই প্রবাসীদেরকে নিয়ে আয়োজন করব ইনশাআল্লাহ। হয়তো প্রতি সপ্তাহে বা 15 দিনে আমরা চেষ্টা করব এই আয়োজনের সাথে সম্পৃক্ত প্রবাসীদের সাথে কথা বলার, তাদের বিভিন্ন বিষয় নিয়ে জানার। সব মিলিয়ে আমরা চেষ্টা করব প্রবাসী ভাইদের সাথে আমাদের আন্তরিকতা আরো কিভাবে বৃদ্ধি করা যায়। দেশের মানুষের প্রতি আপনাদের যে ভালোবাসা, আমরা তার প্রতিদান যেন সুন্দরভাবে দিতে পারি, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো জাকির ভাই, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সালাম আলহামদুলিল্লাহ। আমাকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আরিফ নায়েক, এবং কি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ফয়েজ মুন্সি ভাই, আহ, এবং কি আমাদের তোফাজ্জল ভাই, এবং কি আমার স্নেহের আমার সমানে হবে হুসাইন, শাকিল, শাহাদাত, সবাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আহ, আমি এখন আজকের আয়োজন বর্তমানে কেমন লাগছে? আমার কাছে খুবই সুন্দর লাগছে। এটা তো আগে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি তার অপেক্ষা ছিলাম। এর মধ্যে একটা কাস্টমার ছিল, এইবার কথা বলতেছিলাম, তো এই জন্য আমার একটা লেট হয়ে গেছে আপনাদের জয়েন হইতে আর কি। আহ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আমার আমি এখন আমি একটু বলি, আমি একজন সৌদি প্রবাসী ছিলাম দীর্ঘদিন। আহ, আমি 2001 সালে সৌদিতে যাই আমার বড় ভাইয়ের হাত ধরে। আজকে আমার বড় ভাই নাই, আজকে 5-6 মাস হয়েছে, 5-6 মাস হয়েছে মারা গেছেন। তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। এই বড় ভাইয়ের হাত ধরে আমরা আজকে প্রতিষ্ঠিত। আমরা দুই ভাই, আরেক ভাই আছে কানাডায়, ইমাম হোসেন ভুঁইয়া, চিনেন আপনারা। তো আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এবং সৌদি প্রবাসে দীর্ঘদিন থাকার পরে দেশে ছিলাম, মনে করলাম দেশে সেট হয়ে যাব, কিন্তু দেশের যে পরিস্থিতি বা সব দিক বিবেচনা করে আর দেশে মানে হইতে পারলাম না। আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য বাংলাদেশ না,
আমাদের জায়গা ওখানে হয় না। তো ওই কারণে আবারও আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার কাতার প্রবাসী হয়ে গেলাম আর কি। জি, আমি তফাজ্জল ফরাজি ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। ফরাজি ভাই, দেশের কথা বা দেশের মানুষের কথা মনে পড়লে কেমন অনুভূতি হয়, বিশেষ করে ঈদ আয়োজনগুলোতে? ধন্যবাদ ফয়েজ ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। দেশের কথা মনে পড়লে তো আসলে এটা বোঝানোই যাবে না অনুভূতি কেমন, আর ঈদের সময় কেমন অনুভূতি হয় যদি ঈদ দেশে করা যেত। দেশের মানুষের সাথে বন্ধু বান্ধব আছে, এলাকার লোকজন আছে, আত্মীয় স্বজন থাকে দেশে, সবার সাথে যদি একসাথে ঈদ করা যেত তাহলে কত আনন্দ হতো। এটা তো আমাদের একটা অনুভূতি, আসলে বাস্তবে কতটুকু হয় সেটা তো যখন করা হয় তখন বোঝা যায়, কিন্তু না করলে যখন আমরা এটা হারাই তখন আমাদের যে একটা চাহিদা থাকে, যদি আমরা একসাথে করতে পারতাম, এখন যদি যাইতে পারতাম, এই ঈদে যদি জয়েন দিতে পারতাম, অনেক একটা আকাঙ্ক্ষা থাকে। মানে ধরেন ঈদ শেষ হয়ে গেছে, তারপরেও 2 মাস 3 মাস পর্যন্ত একটা চিন্তাধারাই থাকে যে এই জিনিসটা লস করলাম, যেতে পারলাম না, বিদেশে রয়ে গেলাম, ঈদটা চলে গেল, আরেকটা ঈদ পাই কিনা, সামনের ঈদে যাইতে পারি কিনা। এই যে একটা মনে চাহিদা থাকে, একটা টেনশন, এটাই হচ্ছে সবচেয়ে বড় টেনশন। দেশের মানুষকে যদি আমরা পাই, তাদের সাথে আমরা এই আহ লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেল মনে হয়। আমরা কাতার প্রবাসী জাকির ভাইয়ের কাছে যাচ্ছি। জাকির ভাই, জি, আমি যদি জানতে চাই, যখন প্রবাসী দেশের মানুষের সাক্ষাৎ পেয়ে যান, আপনার অনুভূতি কেমন হয়? আমরা যারা প্রবাসী আছি দেশের মানুষ দেখলেই আমরা এই দেশে মানে বুকটা জড়াইয়া ধরি। এই কারণ হলো আমরা তো দেশের মানুষ বেশি দেখি না, আমরা তো দেশে বিভিন্ন দেশের মানুষের সাথে এখানে ব্যবসা বাণিজ্য করি, চলাফেরা করি। আর দেশের অবস্থা বলতে দেশ তো দেশই, দেশ তো মাতৃভূমি, নিজের দেশ। প্রত্যেকটা প্রবাসী দেশে যারা প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে আমরা যখন বিমানে উঠি বা আমরা বাংলাদেশে যাব, কখন আমাদের মায়ের কাছে যাব, আমাদের পরিবারের কাছে যাব, এই ইয়েটা থাকে। আমরা যাইবো, ইয়া করি আল্লাহ তাআলা যদি নেওয়ার চেষ্টা ইয়া হ্যালো। করে, ধরেন আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে যাই পুষবো, কিন্তু আমাদের জন্য সময়টা যায় না যে কখন যাই পুষবো। আজকে এত মানে 1 ঘন্টা লাগে, এরকম না, 3-4 ঘন্টা 5 ঘন্টা লাগে, একদিন লাগে, 2 দিনের মতো লাগে, 3 দিন 5 দিনের মতো লাগে। আমরা জি, আমরা তোফাজ্জল ফরাজি ভাইকে পেয়েছি। তোফাজ্জল ফরাজি ভাইকে বলছিলাম যে আসলে দেশের কথা বা দেশের মানুষের কথা মনে পড়লে অনুভূতি কেমন হয়, ভাই তার অভিব্যক্তি বলতেছিলেন। জি, জি আপনি বলুন। জি জি, আমার একটা ফোন আসা পড়ছিল মোবাইলের মধ্যে, যার জন্য ডিস্টার্ব হয়ে গেছে, ব্লক হয়ে গেছিল আমার ভিডিওটা। যেটা বলতেছিলাম, আমরা আসলে আহ, দেশের কথা, দেশের মানুষের কথা মনে পড়লে প্রথমেই তো ঈদের সময় আমাদের যেহেতু বাবা মা দেশে, তো সবার আগে এই অনুভূতিটাই আমরা মিস করি যে এখন যদি বাবা মার সাথে আমরা ঈদটা করতে পারতাম, এই ঈদটা পরে ঈদ আমরা পাই কি পাই না এর তো কোনো ঠিক নাই। তো যদি এই ঈদে জয়েন দিতে পারতাম তাহলে কত আনন্দ হইতো। আমরা যে মিস করতেছি, আর সেই মিসটাই মনে করেন আমরা কয়েক মাস পর্যন্ত বয়ে বেড়াতে হয় যে আমরা মিস করলাম এই ঈদ। সো দেশের তাদের সাথে যখন কথা বলি তখন আমরা এই দুঃখটাই সবার আগে করি, আমি মিস করলাম এই ঈদটা। এবার এটা আমাদের আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, অথবা বাবা মা হোক, পরিবারের কেউ হোক, এই মিসটাই আমাদের বড় মিস হয়, যেটা মনে করেন মেনে নেওয়া অনেক কঠিন হয় আর কি ঈদের সময়টাই বিশেষ করে। ধন্যবাদ আপনাকে। সাউন্ড আসে না, সাউন্ড নাই। আলহামদুলিল্লাহ, আমাদের লাইভটিতে অনেকেই অংশগ্রহণ করেছেন, অনেকে কমেন্টস করছেন, সালাম বিনিময় করছেন। আমরা আহ, আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমাদের আসলে প্রথম আয়োজন, হয়তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমর ফারুক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি ভালো আছেন। বিশেষ করে সকল প্রবাসী ভাইদেরকে বলবো,
আসলেই আমরা যারা দেশে আছি, বিশেষ করে যাদের পরিবারের ভাই আত্মীয় স্বজন প্রবাসে রয়েছেন, প্রতিটি মানুষ আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। হয়তো সবাই সবার মতো করে অভিব্যক্তি ব্যক্ত করতে পারে না, কিন্তু সত্যিকার অর্থেই প্রতিটি মানুষ আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের প্রতি আমরা সবসময় ঋণী থাকি। আপনাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। তা আজকের এই আয়োজন শুরু হয়েছে আমাদের লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার তোফাজ্জল ফরাজি ভাইকে দিয়ে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এই আয়োজন আশা করছি আরিফ নায়েক ফেসবুক পেজ এবং আরিফ নায়েক মিডিয়া এবং ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, সবসময় তারা এই উদ্যোগ আহ, নিয়ে থাকবে। আমরা সবাই ইনশাল্লাহ প্রবাসীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো। যারা লাইভটিতে রয়েছেন, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের প্রবাসী ভাই যারা রয়েছেন, প্রবাসী ভাইদেরকে আমরা যেন আগামী দিনে আমাদের অতিথি হিসেবে আমাদের ভাইদেরকে সংযুক্ত করতে পারি, তাদেরকে আপনারা মেনশন দিবেন। আমি এখন তোফাজ্জল ফরাজি ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আজ আপনি একজন সফল রেমিটেন্স যোদ্ধা। এ অর্জনের জন্য আপনি কোন কাজটাকে এগিয়ে রাখবেন? এটা আমি, যদি আপনি আমাদেরকে, আমাদের যারা প্রবাসে রয়েছেন বা নতুন করে প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা আশা রাখছি উপকৃত হবে আপনার এই উত্তর থেকে। আসলে যারা, আপনার কোশ্চেনটা মর্মটা এটাই যে যারা নতুন করে প্রবাসে আসতে চায়, বিদেশে আসতে চায়, ইনকাম সোর্স বাড়াইতে চায়, দেশের জন্য কিছু করতে চায়, তাহলে সেই সেন্সে তারা কিভাবে আসবে, কি করবে, কি করে আসলে তাদের জন্য উপকার হবে, তাদের জন্য অ্যাডভান্স হবে, এখানে আসলে তাদের যাতে ঝামেলা না হয়, কষ্ট না হয়, সেটাই তো। এটা আমি প্রথমেই নাম্বার ওয়ান বলবো, একজনকে যে দেশে যাবে সেই দেশের ভাষা যেন বাংলাদেশ থেকে শিখে আসে, এটা সবার আগের প্রায়োরিটি থাকবে একজনের। আর এরপরে সে যে কাজের উপর আসবে, সে যে চাকরিটা করবে, যে চাকরির উপরে আসবে, ওই রকমের যদি টার্গেট থাকে একটা, যে আমি ওইখানে গেলে কম্পিউটার অপারেটর হব, তাহলে তাকে কম্পিউটারের উপরে স্কিল নিতে হবে। সো সে একজন স্কিল ওয়ার্কার হিসাবে আসতে পারবে। সো স্কিল ওয়ার্কার হিসাবে যদি না আসে, ইউরোপে, বিশেষ করে ইউরোপে, এটা আমেরিকা, ইউরোপ, কানাডা, এই দেশগুলা, এগুলোর মধ্যে কোনো দাম নাই যদি সে স্কিল ওয়ার্কার না হয়, যে তার ভালো স্কিল হইতে হবে। সে স্কিল হওয়ার মানে এই নয় যে তাকে বড় একজন ইঞ্জিনিয়ার হইতে হবে, বড় একজন লয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, ডাক্তার এরকম না। এটা স্কিল ওয়ার্কার একজন কম্পিউটার অপারেটর হইতে পারে, সে ভালো কম্পিউটার ইউজ করতে পারে, কম্পিউটারের অনেক প্রোগ্রাম আছে, সে প্রোগ্রামার হইতে পারে, বিভিন্ন কিছু আছে যেগুলা স্কিল আমরা বলি বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ, যেটাকে বলি কারিগর, যে সে অনেক কিছু করতে পারে, হাতের কাজ ভালো করতে পারে, টেকনিশিয়ান যেগুলাকে আমরা বলি, এগুলো তো বলি কারিগর। সো ওই কাজগুলা, যে কোনো একটা কাজ তাকে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে। যদি ওই এক্সপিরিয়েন্স নিয়ে আসে, যদি তার এক জায়গাতে কাজ চলেও যায়, আরেক জায়গায় 10টা কাজ হাজির থাকবে। যদি তার স্কিল থাকে কোনো একটা কাজের উপরে, যদি এমন থাকে সে 10টা কাজই জানে, 10টা কাজের মধ্যে 10% করে এক্সপেরিয়েন্স, তাহলে কিন্তু হবে না। তার যে কাজটার উপরে এক্সপেরিয়েন্স, সেটার উপরে 100% এক্সপেরিয়েন্স হইতে হবে, যে সেটা সে পারেই। এরকমের এক্সপেরিয়েন্স নিয়ে ইন অ্যাডভান্স তারপরে প্রবাসে পাড়ি দিতে হবে। আর পাড়ি দিলে প্রবাসে আসা মানে অনেকের চাহিদা বাইরে যাবে। একটা প্রবাসের উপরে দেশের অনেকের অনেক চাহিদা থাকে, এটা তাদের একটা আবদার বলেই আমরা যাই বলি, সেটা থাকে। সো যদি সে ওরকম স্কিল নিয়ে আসে, এখানে সে ইনকাম করতে পারবে, তাহলেই সবাইকে সে সহায়তা করতে পারবে। এবার সেটা তার আত্মীয় স্বজন হোক, পরিবার হোক, অথবা প্রতিবেশী হোক, সবাইকে করতে পারবে। কিন্তু সে যদি কোনো স্কিল নিয়ে না আসে, তাহলে সে কিছুই করতে পারবে না। সো এগুলা হচ্ছে মানে সবার আগের সমাধান করে আসতে হবে প্রবাস থেকে একজন যদি আসে, ভাষাগত, আর মনে করেন তার কারিগরি প্রশিক্ষণ, কারিগরি সার্টিফিকেট থাকা কোনো কিছু, তাহলে বেটার। যেই কাজটার উপরে তার এক্সপিরিয়েন্স আছে, অথবা এই কাজটা সে বাংলাদেশে শিকার পরে সে এটার উপরে জব করছে, এরকমের কিছু হলে সবচেয়ে বেস্ট। সো আমি, যারাই ধরেন প্রবাসে আসবে, আমি এটা বলবো যে তারা যেন কারিগরি প্রশিক্ষণ এবং যে দেশে আসবে সেই দেশের ভাষাটা শিখে আসে, তাহলে তার জন্য যে টার্গেটে আসবে, ওই টার্গেটের লক্ষ্যে পৌঁছতে সহজ হবে। আহ, জি, আপনাকে
অনেক সুন্দর তথ্যবহুল কথা বলার জন্য ধন্যবাদ। আমাদের মাঝে আরেকজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, জাকির ভাই। জাকির ভাই স্থানটা সঠিকভাবে নির্ধারণ করতে পারছেন না মনে হয়, কোথায় থেকে কথা বললে ভালো হবে। জাকির ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? না, আমি একটু ব্যস্ত ছিলাম, শেষ কাজ শেষে ওই যে বোর্ডটা ইয়াতে নিলাম, লঙ্ঘনে করলাম আর কি। জি, আপনি আপনার থেকে জানতে চাচ্ছিলাম, জি জি। আমি আমাদের সম্মানিত কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সম্মানিত সেক্রেটারি মহোদয় মাওলানা মুফতি ইসরাফিল বিন আহমেদ ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, আমাদের নাজমুল ইসলাম, উনি আমাদেরকে সালাম দিয়েছেন, আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির একজন স্বেচ্ছাসেবী। এবং আহ, ফারজানা ফরাজি, উনি আমাদেরকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম পাপা, আমরা দেখছি। আচ্ছা, তাহলে তফাজ্জল ফরাজি ভাইয়ের সম্ভবত মেয়ে আমাদের মামুনি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা রাখছি তোমরা ভালো আছো এবং আজকে বাবার ইন্টারভিউ দেখে আশা করি অনেক কিছুই অজানা তথ্য জানতে পারবে। এই, আমি এই মুহূর্তে জাকির হোসেন ভুইয়া ভাই থেকে জানতে চাই যে আসলে এই প্রবাসীদের কাছে অনেক প্রত্যাশা আমাদের থাকে, পরিবার, পরিজন, সমাজ, হ্যাঁ সবারই। কিন্তু যখন আমরা আপনাদের কাছে এই আবদার গুলো চাই বা আবদার গুলো আপনাদেরকে জানাই, তখন আপনাদের আহ, অভিব্যক্তি কেমন হয়? আপনারা কি কখনো বিরক্ত হন যে আসলে এই সব কাজে আমাদেরকে ডাকে, সব কাজে আমাদের থেকে চায়? তখন কি বিরক্তি বোধ হয়েছে, এরকম কিছু এমন কখনো ঘটেছে? এই বিষয়টা যদি আপনি আমাদেরকে বলতেন। ধন্যবাদ ফয়েজ ভাই। না ভাই, এরকম কোনো কিছু কোনোদিন লাগে নাই। আর এটা লাগার কথাও না। আর আমরা প্রবাসী যারা আছি, যারা আমরা অনুদান দেই বা সহযোগিতা করে থাকি, সবাই তো মানে অনেকে বেশি করে, কম বেশ আমরাও কিছু করি। এই এই জন্যে আমাদের কাছে চাওয়া, আমরা চান আমরা দেই। আসলে বিরক্ত হওয়ার কোনো কিছু নাই। আর এটা তো আহ, আপনি আমাদের যেই দান বা আমরা যেই সহযোগিতা করি, এটা আল্লাহর তরফ থেকে আমাদের কাছে আসছে, আমাদের মাধ্যমে আপনাদের কাছে যায়। আপনাদের মাধ্যমে এই রিজিক আমাদের গরিব দুঃখী মানুষের পাশে যায়। ঠিক আছে, এটা তো আমি ভাই, আমি এটার কোনো কিছুই না। এটা আমি শুধু উছিলা, বুঝছেন? তো এখানে রাগ হওয়া বা কোনো কিছু এটা নাই, আমার কাছে নাই ভাই। আর দ্বিতীয় কথা হলো, হ্যালো, জি, আমরা শুনতেছি। আরেকটু কথা, এর বাইরে একটু যাইতে হয় আমার, একটু কথা ওই প্রবাসীদের নিয়ে একটু কথা বলবো। আহ, আমি তো ফরাজি ভাইয়ের কথাগুলো শুনলাম। আমি ফরাজি ভাই কত বছর বিদেশ আছে প্রবাস করে আমি জানি না আসলে সঠিক। আমি ধরেন 2001 সাল থেকে এখন পর্যন্ত আছি। হ্যালো, জি, আমরা শুনতেছি, আপনি বলেন। জি। আমি 2001 সাল থেকে এখন পর্যন্ত প্রবাসে আছি। মধ্যে দিয়ে শুধু 1 বছর বা 14-15 মাস দেশে ছিলাম। এর মধ্যে কয়েক দেশ ঘুরাঘেরা করছি। এখানে প্রবাসীদের জন্য এটা বলবো যে যারা প্রবাস করবে, যারা প্রবাসে আসবে, তারা অবশ্যই কিছু না কোনো কাজ তারা শিখে আসা উচিত। একমাত্র আমরা এক বাংলাদেশি যারা কোনো কাজ না শিখে আমরা দেশের বাইরে আসি, বুঝছেন? দেশের বাইরে যারা আসি অবশ্যই তারা যেন অন্তত অন্তত পক্ষে ড্রাইভিংটা যেন আহ, যারা একেবারে কিছুই করতে পারে না, অন্তত ড্রাইভিংটা যেন শিখে আসে। আর যারা লেখাপড়া আছে তাদের অন্তত ধর ইংলিশটা শেখা বহুত জরুরি, মানে অনেক জরুরি। আর কর্ম, যে যাই হোক, একটা না একটা কর্ম, হাতের কাজ শিখা খুবই প্রয়োজন আমি মনে করি। আমরা যারা আছি এখানে আইসা অনেকে বলে ভাই কাজ নাই, কাজ নাই। আসলে জিজ্ঞাসা তুমি কি কাজ জানো? কোনো কাজে জানে না। একটা ফিলিপাইনি কোনোদিন দেখছি না বেকার। অন্য দেশের একটা কেরালা, ইন্ডিয়ান, কোনো হেরা কোনো বেকার নাই। সবাই শিক্ষিত, সবাই কাজ জানে, সবাই কাজ নিয়ে আসে। আর আমরা যারা আসি বাংলাদেশ থেকে, যারা দালালের মাধ্যমে টাকা ফাইলে হইলো একটা লোক দেশের বাইরে পাঠাই দেয়, এই লোকটা কি কাজ করবে না করবে, কি কাজ জানে না জানে, কিছু জিজ্ঞাসাও করে না, নিয়ে আসে। ঠিক আছে, তো এগুলা নিয়ে আসলে আমরা বিপদের সম্মুখীন হই দেশের বাইরে। আইসা আবার বিভিন্ন অপরাধে আমরা জড়িয়ে যাই। আমরা চিন্তা করি এখানে আইসা যে কাজ নাই, কর্ম নাই, বিভিন্ন যত অপরাধ আছে, অপরাধের মধ্যে আমরা কিন্তু জড়িয়ে যাইতেছি আমাদের প্রবাসীরা।
আহ, অনেক গুরুত্বপূর্ণ কথা জাকির ভাই বললেন। আমাদের লাইভটিতে কমেন্টস করেছেন আমাদের সাংবাদিক কলামিস্ট HM তামিম। আমরা জানি যে উনি আলহামদুলিল্লাহ আহ, আহ, মানবিক একজন কর্মী। আমার দেখা সে অনেক ভালো কাজ করছে, আশা রাখছি ভবিষ্যতে আরো ভালো করবে, এবং সে একজন হাফেজ। সব মিলিয়ে সামাজিক কার্যক্রম এবং বিশেষ করে মাদকের বিষয়ে খুব সোচ্চার একজন যুবক। আমরা চাই এমন যুবক প্রতিটি সমাজে আহ, গড়ে উঠুক, এবং সাংবাদিক হিসেবে সে অনেক ভালো করছে, এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলোকে উপস্থাপন করছে। এর জন্য আমরা HM তামিম আহমেদকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং এছাড়া যারা লাইভটিতে সংযুক্ত রয়েছেন প্রত্যেকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমার সহযোদ্ধা প্রিয় ভাই আরিফুল ইসলাম সোহাগ ভাই, আপনারা সবাই জানেন, সর্বজন পরিচিত। ভাইও লাইভটিতে কমেন্টস করেছেন, যুক্ত রয়েছেন। আরিফ ভাইকে ধন্যবাদ। আমি এই তফাজ্জল ফরাজি ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। আসলে আপনারা আমাদেরকে অগাধ বিশ্বাস করেন, ভালোবাসেন। অনেক ক্ষেত্রে আমরা আপনাদের এই অগাধ বিশ্বাস এবং ভালোবাসাকে পরিবারের সদস্যরা বলেন, বন্ধুরা বলেন, অনেক ক্ষেত্রেই নষ্ট করে ফেলি। এই সেক্ষেত্রে আপনারা অনেক বড় আঘাত পান। আমি একটি আহ, বিষয় জানতে পেরে আমার খুব কষ্ট লেগেছে, আজকে আপনাদেরকে শেয়ার করি। আসলে একজন প্রবাসী ভাই, উনি ওনার এক পরিচিত জন থেকে জায়গা কিনেছেন। জায়গাটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, জায়গাটা হচ্ছে কবরস্থান। তা ব্যবসার জন্য উনি ওনার আত্মীয় বা আপনজনের কাছে কবরস্থান বিক্রি করেছেন, মিডিয়া হয়ে কিছু লাভের আশায়। তো এই যে আমাদের প্রবাসীদের এই হৃদয় ভেঙে দেয়া, এবং অনেক ক্ষেত্রে অনেক পরিবারের ভাইয়েরা বা অভিভাবকেরও অনেক ক্ষেত্রে প্রবাসীদের এই আয়টাকে সঠিকভাবে বন্টন করেন না, বা তাদের প্রতি জুলুম হয়ে থাকে। সেই জায়গা থেকে আমি আপনাদের কে বলতে চাই, তফাজ্জল ফরাজি ভাইকে, যে আমরা আসলেই এই আপনাদেরকে যে আঘাতগুলো করে থাকি, এই আঘাতগুলো আসলে কি আমাদের অনেক ক্ষেত্রে দেশের প্রতি আপনাদের এই মায়া কমে যায়, এমন কিছু ঘটেছে কিনা? ধন্যবাদ ফয়েজ ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনার। আসলে দেশ তো আসলে এটা একটা বিশাল ব্যাপার, বিশাল কথা, অনেক বড় একটা এরিয়া। আর আপনাকে আসলে আঘাত দিবে একটা লোক, দুইটা লোক, তিনটা লোক, চারটা, পাঁচটা লোক, কিন্তু দেশের 20 কোটি লোক, 18 কোটি লোক। এখন আপনার একটা আঘাতের কারণে আপনি 20 কোটি লোককে, 18 কোটি লোককে ভুলে যেতে পারেন না, এটা পারবেন না কখনো। তাহলে আপনার মনুষ্যত্ব হারিয়ে যাবে। এখন আপনার কোনো ভাই, আপনার কোনো বন্ধু যদি আমাকে আঘাত দেয়, সেটার জন্য যদি আমি আপনাকে দোষ দিয়ে যদি আমি আপনাকে ভুলে যাই, তাহলে আর আমার মনুষ্যত্ব রইলো না। এখন দেশে আমাকে, আমার সাথে কে দোকামি করলো, আমার আরেকটা কলিগের সাথে দেশে কে দোকামি করলো, জায়গা ভুল কিনলো, কবরস্থানে জায়গা কিনলো। আমরা দেখি দেশে অনেক সময় প্রবাসীরা যদি তাদের বাবা মার কাছেও যদি টাকা পাঠায়, সেই ক্ষেত্রেও তাদের টাকা পয়সা কিন্তু হাতছাড়া হয়, উল্টাপাল্টা হয়, যদি ইনকারেক্ট ভাবে এটাকে তারা ইউটিলাইজ করে ফেলে। বাবা মারা না, তারা ইচ্ছা না করলেও অনেক সময় এমনটা করে। এটা আমরা লাইভে দেখি, অনেক সময় অনেকের ঘটনার মধ্যে দেখি। আবার অনেক সময় দেখা গেছে তাদের পরিবারের কাছে রাখে, অথবা বোনের কাছে রাখে, ভাইয়ের কাছে রাখে, তখনও প্রবাসীরা কিন্তু ধরা খায় বিভিন্নভাবে। এটা আমরা দেখি আসলে। এখন যে সব ফ্যামিলিতেই এমন হবে তা কিন্তু কথা না। এখন কারোর যদি মা বাবা এরকম করে ফেলছে, তার মানে এই না যে আমার মা বাবা করবে, আপনার মা বাবা করবে, অথবা করলেও এটার জন্য আপনি দেশ ভুলে যাবেন। আমরা আসলে এটা করি না। আমরা প্রবাসীরা দেশকে ভালোবাসি, এটা সবার উপরেই। আমাদের সাথে কেউ যদি দোকামি করে, তারপর আমরা ঘুরে ফিরে দেশের মানুষের সাথে যোগাযোগ করি, দেশে যাওয়ার জন্য চিন্তাধারা করি, দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চিন্তা করি, কোনো একটা কিছু ইনভেস্ট করার জন্য চিন্তা করি। আর লস হইলেও তারপরে আমরা আসলে দেশের টানে, যেটাকে আমরা নারীর টান বলি, সেই টানে আসলে আমরা যাই। এখন আমার দেখা এরকম অনেকেই এরকম কিছু দোকান মধ্যে পড়ছে, বাংলাদেশে জায়গা কিনে বিভিন্ন কিছু করে, টাকা দিয়ে টাকা ফেরত পায় নাই, সহায়তা করতে গিয়ে ওই সহায়তা রিটার্ন হয় নাই, এরকম অনেক দেখছি। কিন্তু তাদেরকে এরকমের কোন লোক আমি পাই নাই এর মধ্যে যে সে বলছে আমি আর কখনো দেশে টাকা পাঠাবো না, আমি কখনো দেশে যাব না, দেশের মানুষ খারাপ, এরকম কেউ কখনোই বলে নাই। এরকমের কথা কারো মুখ থেকে আমি শুনি নাই। সো দ্যাট মিনস হচ্ছে তারা প্রত্যেকজন দেশকে ভালোই বাসে। কেউ যদি তাদেরকে আঘাতও দেয়, তারপরেও তারা এমন না যে তারা একটা টার্গেটে থাকে, আমি দেশকে আঘাত দিব, দেশে পাঠাবো না টাকা পয়সা,
দেশ ভালো না, বাংলাদেশ ভালো না, এরকম না। আসলে আমরা তো বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশের পতাকাকে ধারণ করি। সো এটা এটা মানে আপনি মেনে নিতেই পারেন যে বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা লোক বাংলাদেশকেই ভালোবাসে, সেই বাংলাদেশে যত বড় ধোঁকাই খায়। ধন্যবাদ আপনাকে। জি, আসলেই মানে যে মনের বিশালতা, এটা হচ্ছে আপনাদের মনে, বিশাল মনের অধিকারী আপনারা। আপনাদের প্রতি এই এই যে জুলুমগুলো হয়ে থাকে, এটা আসলে ইদানিং বলা চলে যে অনেক হয়, যেটা আমাদের প্রত্যক্ষ করি। তারপরেও আপনাদের দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা সত্যি অসাধারণ। প্রতিটি প্রবাসী ভাই যেন আপনার মতো করে এই বিশাল মনের অধিকারী হন, এবং আমাদের ভুলগুলোকে যেন তারা শুধরে দেন। এবং আসলে রাগ তো কোনো সমাধান নয়, বরঞ্চ এই শুধরানোতেই কল্যাণ রয়েছে। আর বিশেষ করে আমি, আপনি জানেন যে আমার গ্রামের বাড়ি হচ্ছে দনোয়াখলা। দনোয়াখলা গ্রাম, আপনি জানেন, প্রবাসী অধ্যুষিত একটি গ্রাম। বিশেষ করে এই আমার বাবাও একজন প্রবাসী ছিলেন, শুরুর দিকের প্রবাসী তো বলা চলে। একবারে দনোয়াখলা গ্রামে যদি আপনি এক দুইজনকে প্রথম অবস্থায় নিতে যান, না হয়তো এক দুইজনের মধ্যে পড়ে যাবে। তারপর স্বাভাবিক আবার ধারাবাহিকভাবে আমার ভাই জার্মানিতে রয়েছেন, উনিও প্রবাসে রয়েছেন, এবং আমার চাচাতো ভাই, আপনজন, গ্রামের মানুষ অনেকেই প্রবাসে আছেন, এবং কালীরবাজার ইউনিয়ন অনেকেই প্রবাসে আছেন, বা পাশাপাশি গ্রামগুলো। আমাদের বিভিন্ন আয়োজন আমরা করে থাকি, আপনারা হয়তো অনলাইনে কল্যাণে লন্ডন থেকে জেনে থাকবেন। আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন, তারপর হচ্ছে এই আমাদের এই ইফতার প্রোগ্রাম, যে গ্রাম নিয়ে ইফতার প্রোগ্রাম, তারপর হচ্ছে মাদক নিয়ে আমাদের কাজ, তারপর সাংস্কৃতিক প্রোগ্রাম কিছুদিন আগে ঈদের পর দিন গেল। মানে সবকটা বিষয়ে আমাদের প্রবাসী ভাইদের মানে সম্পৃক্ততা ছিল, এবং তাদের সম্পৃক্ততার কারণে আমাদের এই আয়োজনগুলো আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এবং তারা সবসময় ইন্সপায়ার করে যে আপনারা এই এই ভালো কাজগুলো করে যান, আমরা আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। এবং আপনি এই যে আমাদের গ্রামে যে কয়টি মাদ্রাসা, আপনি চিন্তা করতে পারবেন, আমাদের গ্রামে আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা একটি, এই মাদ্রাসার কাজ চলছে অলরেডি। প্রায় 1 কোটি টাকার কাজ আমার মনে হয় অল্প সময়ের ব্যবধানে হয়ে গেছে। তো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের প্রবাসীদের মানে অর্থের দ্বারা হচ্ছে। তো আমি আজ এই কথাগুলো কেন নিয়ে আসলাম, আসলে আপনারা প্রবাসে থেকে এই কি সাথে সম্পৃক্ত থাকতে পারেন। আমি দুজনকেই প্রশ্নটা রাখছি, ধারাবাহিকভাবে জাকির ভাই এবং তফাজ্জল ফরাজি ভাই দুজনেই বলবেন যে আপনারা এই পরিবার মেনটেন করে, সামাজিকতা মেনটেন করে, সব নিজেকে মেনটেন করে, তারপরেও কিভাবে এই মানবিক কাজগুলোতে সম্পৃক্ত থাকেন। বিশেষ করে আপনারা দুজনেই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সাথে সম্পৃক্ত রয়েছেন। আমি যদি আপনাদের এই অভিব্যক্তিটা জানতে চাচ্ছি, আশা করছি যারা জানবে তারাও উপকৃত হবে যে আসলে কিভাবে সম্ভব হয়। আসলে তফাজ্জল ফরাজি ভাই। যে ধন্যবাদ আপনাকে। আসলে সামাজিক কাজ করা এটা আসলে এক আনন্দের বিষয়। তো আমরা সবসময় মানুষ আনন্দটাকে আগে মানে প্রায়োরিটি দেই। সামাজিক কাজ করা আনন্দের বিষয়। কোনো একটা কাজে যদি আপনি জয়েন দিতে পারেন, উপকার করতে পারেন কারো, তাহলে সেটা আপনার আনন্দের বিষয়। সো আপনি যদি কোনো একটা কাজ আনন্দ না পান, তাহলে কিন্তু আপনার আগ্রহ আসবে না। তো আগ্রহ আসে যখন আপনি আনন্দ পাইবেন। যেমন আমি ব্যক্তিগতভাবে সামাজিক কাজ করতে উপভোগ করি। কারো যদি কোনো একটা উপকার করতে পারি, সেক্ষেত্রে আমি উপভোগ করি যে আমি তার উপকার করতে পারছি, এটা আমার একটা গর্ব। যদি সামাজিক কোনো কাজে আমি জয়েন দিতে পারি, আমার নাম থাকে যে আমি এই সামাজিক কাজটার মধ্যে ছিলাম, আমি একটু 1% হইলেও আমি ছিলাম, তারপরও সেটা আমার জন্য একটা গর্ব। আমি মনে করি যে আমি সার্থক, যে আমি এই সামাজিক কাজটার মধ্যে, উন্নয়নমূলক কাজটার মধ্যে, উপকার করার মতো একটা কাজের মধ্যে আমি জয়েন দিতে পেরেছি, এটা আমার সার্থক মনে করি। আর আরেকটা হচ্ছে, মনে করেন আমরা যারা প্রবাসে থাকি, আমাদেরকে মানে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলতে পারি, আর আমাদের পরিচিত যারা আছে সামাজিক কাজের সাথে জড়িত যারা, তাদের পরিবার থেকেও আসলে এগুলা ইন্সপায়ার করে সামাজিক কাজে থাকার জন্য, সামাজিক কাজ করার জন্য, অন্যদের উপকার করার জন্য, ঝামেলার মধ্যে না জড়াইতে, কারো যাতে উপকার করতে পারি, খারাপ নয়, ভালো কিছু করা যায়। তো এগুলো আসলে পরিবার থেকে হয়, অনেক কিছুই পরিবার থেকে ইন্সপায়ার করা হয়, বাধা দেওয়া হয় না পরিবার থেকে যে না
এত কিছু করার পরে এগুলো দরকার নাই, এগুলো ঝামেলা, এরকম কিছু না। যখন আপনাকে পরিবার থেকে বাধা দিবে তখন আপনার আগ্রহ আস্তে আস্তে কমে যাবে। তো আমাদেরকে বা আমাকে পরিবার থেকে কখনোই বাধা দেওয়া হয় নাই। আমার দেশের পরিবার বলেন আর এখানে বলেন, পরিবার দেশে যেমন মা বাবা আছে অথবা আমার ভাই যারা আছে সবাই আছে, আবার এখানে মনে করেন আমার পরিবার, আমার ওয়াইফ, বাচ্চা যারা আছে, এগুলা কেউ আমাকে কখনো বাধা দেয়। সো সামাজিক কোনো কাজকর্ম করতে, মানবিক কোনো কাজ করতে কখনোই কোনো কিছুতে আমাকে বাধা দেয় নাই। তো বাধা না দেওয়ার কারণে মনে করেন আমি সবকিছু মেনটেন করেই এগুলাতে আমি জয়েন দিতে পারি। এবার সামাজিক কাজ বলেন অথবা কাউকে উপকার করা বলেন, কারো কোনো একটা প্রবলেম হলো আমার যতটুকু সম্ভব যেভাবে পারি, আমার মাধ্যমে পারি, অন্যের মাধ্যমে পারি, আমি উপকার করার চেষ্টা করি যতটুকু। না পারলে আমি একটু মানসিক সান্ত্বনা দিতে চেষ্টা করি যে হ্যাঁ, ঠিক আছে থাকো, ভবিষ্যতে কখনো কখনো সুযোগ হলে যেটা হবে। এভাবে সামনে আমরা আগে যাই, অতটুকুই আসলে। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের জাকির হোসেন ভূঁইয়া ভাই, যিনি আসলে সামাজিক কাজের নজির স্থাপন করেছেন। উনি অল্প সময়ের জন্য দেশে এসেছিলেন ঈদে। ওনার সামাজিক কার্যক্রম করতে যে আমার সাথেও সাক্ষাৎ করা ওনার সম্ভব হয় নাই। যদিও আমি রাগ করি নাই এই কারণে যে আমি দেখেছি যে উনি ঈদগাহের কাজ থেকে শুরু করে সামাজিক অনেক কাজ করেছেন এবং আমাদের একটি কুরবানি ছিল। সব মিলিয়ে আমি হ্যাপি যে আসলে আমাদের ভাইয়েরা সামাজিক কাজে এগিয়ে যাক, মানবিক কাজে এগিয়ে যাক। জাকির ভাই, আপনি মানে এত শ্রমের টাকা, এত কষ্টের টাকা যখন সামাজিক কাজ করতে যে ব্যয় করেন, সময় দান করেন, সেক্ষেত্রে আপনার কেমন লাগে? জি, ধন্যবাদ ভাই। আহ, সামাজিক কাজ করতে আসলে সামাজিক কাজটা শিখেছি আমার বাবা থেকে। তারপর আমার মেজো ভাই, বড় ভাই, ফ্যামিলি থেকে শিখা। এবং কি এই সময় পরিচিতিরা কম ছিল, বলতে ফেসবুক কম ছিল, বা ওই সময় সমাজ যে আমার আব্বা বিচার আচার করতো বাড়িতে আশেপাশের ইয়ের মধ্যে যাইতো, এর মধ্যে দেখতাম যে ভালো কাজ অনেকে যে দেখতাম আব্বুর কাছে আসতো, আসলে বলতো যে অমুকের এই সমস্যা, অমুকের ডাক্তারের সমস্যা, অসুস্থ, অমুকের চিকিৎসার জন্য টাকা দরকার। তো আব্বু দেখলাম যে কিছু না বলে মুট করে আমার আব্বা যদি 10,000 চাইতো, মনে হয় 10,000 দিত না 5,000 দিতে জানতাম না, মুট করে যা দিয়ে দিয়ে দিত, আব্বার কাছে আসতো। তো এইখান থেকে আমার শিখা দেখা। তার মধ্যে আমি একজন প্রবাসী মানুষ, প্রবাস থেকে আসা যাওয়ার সুবাদে দেশে, এর মধ্যে আমি ভালো মানুষের সাথে সম্পর্ক হয়েছে, যেমন আপনাদের সাথে আমার সম্পর্ক হয়েছে। এবং কি বিশেষ করে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি এটা ঢুকে এটার মধ্যে যখন আমাকে আপনারা জয়েন করেছেন, আহ, তারপর থেকে আরো ব্যাপকভাবে হচ্ছে, উৎসাহ পাচ্ছি। আসলে সঙ্গ সঙ্গ হইলো সব অনেক কিছু। আগে করতাম, আগে এলাকা ভিত্তিক খেলাধুলা, তারপরে যে আপনার ওই যে ঈদে চাঁদে করতাম। এখন তো প্রত্যেক মাসেই আলহামদুলিল্লাহ আপনাদের সাথে বিভিন্ন আপনারা আমাকে রাখেন, ভালো কাজে রাখেন। আহ, তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে সর্বোচ্চ আমাকে সহযোগিতা করে। এবং কি আগে অনেক জায়গায় চলাফেরা করছি, এখানে ফ্যামিলি থেকে বাধা দিত, কিন্তু এখন ফ্যামিলি থেকে বাধা দেয় না, বরং হুমকি দেয়। কিছু আমি ভুল টুল করলে এবার ফয়েজ ভাই নাম্বারটা একটু লাগে, বুঝছেন? ও কুমিল্লা মহানগর ব্লাড ডোনার ফয়েজ ভাইয়ের নাম্বারটা লাগবে একটু বিচার দেওয়ার জন্য। তো একটু আহ, অনেক কিছু মানে লাইনে আছি আলহামদুলিল্লাহ আপনাদের ইয়া। আর আল্লাহ তাআলা আপনাদের সাথে চলাফেরার তৌফিক দিছে। এবং কি এই কারণে আসলে আমি আগের থেকে আমি নিজে অনেক কিছু পরিবর্তন দেখি। আপনাদের মাধ্যমে বিশেষ করে বেশি আমি আহ, ভালো কাজে জড়িত হয়েছি, একমাত্র কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির এখানে যাইয়ে আমার বেশি এটার মধ্যে ইয়া হয় আর কি। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় আমরা লাইভটিতে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা আজকে লাইভটি হয়তো আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। বিশেষ করে যারা লাইভটিতে অংশগ্রহণ করেছেন, প্রতিটি প্রবাসী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আশা রাখছি আগামী যে কোনো আয়োজনে, যে কোনো লাইভে হয়তো আমাদের আরো কিছু নতুন প্রবাসী ভাইদের নিয়ে আমরা লাইভ প্রোগ্রামটি করব। আমি আরিফ নায়েক ফেসবুক পেজের সম্মানিত সঞ্চালক,
আরিফ নায়েককে বলবো যে এই আয়োজনটি যেন ধারাবাহিকভাবে রাখেন। সর্বশেষ আজকের আয়োজনে ছিলেন আমাদের হোসাইন শাহাদাত শাকিল ভাই, এবং তওয়াজ্জুল ফরাজি ভাই, জাকির ভাই। আমরা এই সর্বশেষ এই মানে দু লাইনে আমরা একটি কথা জানাতে চাই যে দেশ ও দেশের মানুষের জন্য বর্তমান সময়ে আপনাদের ভাবনা, যে দেশের জন্য আপনারা কি বলতে চান, দেশের মানুষের জন্য আপনারা কি বলতে চান? তওয়াজ্জুল ফরাজি ভাই। ধন্যবাদ আপনাকে ভাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের তো আসলে চাহিদার অনেক কিছুই থাকে। এর মধ্যে প্রধান প্রধান যে চাহিদাগুলো থাকে, আমি বলবো যে দেশে যারা থাকে তারা বিদেশে যারা আছে তাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন, তাদেরকে একটু সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন, প্রেসারাইজ করার চেষ্টা করবেন কম। তারা এমনিতেই আপনাদের জন্য থাকে, আপনাদের জন্যই বিদেশে থাকে, আপনাদের জন্যই বিদেশে চাকরি করতে আসছে। সো তাদের প্রতি আপনাদের সহানুভূতি অনেক থাকা প্রয়োজন। আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিভিন্ন কারণে প্রবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, বিভিন্ন কারণে এটা হতে পারে, তাদেরকে হয়রানি করা হয়। সো আমরা আশা করব এই হয়রানিগুলা যেন প্রবাসীদেরকে না করা হয়, কারণ একটা প্রবাসীকে আজকে যদি আপনারা হয়রানি করেন তাহলে এটা লক্ষ লক্ষ প্রবাসীর উপরে এফেক্ট হয়। লক্ষ লক্ষ প্রবাসী এটাকে নেগেটিভ হিসাবে নেয়। আপনারা একজনকে করবেন কিন্তু এটা লক্ষ লক্ষ প্রবাসী এটাকে কিন্তু তাদের মাইন্ডে সেট করে নেয় যে এই জিনিসটা আমার সাথে হইতে পারে, এই প্রবলেমটা আমারও হইতে পারে। আমরা এগুলা এয়ারপোর্টে বলি, বিভিন্ন বাংলাদেশের অফিস আদালতে বলি, প্রবাসী হইলে অনেক সময় দেখা গেছে তাকে একটু একটু মূল্যায়ন করা হয় কম। সো এটা আমরা বলবো যে এটাতে যেন তাদেরকে একটু মূল্যায়ন একটু বেশি করে। এটা মূল্যায়ন করা মানেই না যে সে আপনাদের কাছে অনেক কিছু চাইবে, এটা এরকম কিছুই না। সে তার জিনিসগুলাই চায়, তার জিনিসগুলো দিয়েই তাকে বিদায় করা, এটাই আমরা প্রবাসীরা একটু বেশি চাই। তাহলে প্রবাসীরা ভাববে যে হ্যাঁ তারা পরিশ্রম করছে, সার্থক, এটা সার্থকতা পাইছে, তারা দেশে তাদেরকে সম্মান দেওয়া হয়, সেই সূত্রে তারা দেশের জন্য আরো কিছু করার আগ্রহ থাকে। কেউ যদি না করে, অনেকের মন মানসিক থাকে না, তারা অন্যজনদেরকে ইন্সপায়ার করাবে যে দেশের জন্য কিছু করো, দেশে যাও, আমরা আমরা এরকম করেছি, আমাদের জন্য ভালো হয়েছে, এটা আমাদেরকে হেল্পফুল করছে। সো সহায়তা করতে হবে, এটা হিংসা নয়। কারো কাছে যদি কোনো কিছু থাকে, এক্ষেত্রে প্রবাসী হিসাবে হলেও তাকে হিংসা নয়, তাকে আগলাইয়ে রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে, তাকে ইন্সপায়ার করাইতে হবে। যদি কোনো কিছু সে করতেও চায় দেশে, তাহলেও তাকে আগ্রহ দেখাইতে হবে যে হ্যাঁ ঠিক আছে আসেন, এই জিনিসটা করেন, আমাদের এই জিনিসটা দরকার এখানে। সো আমি বলবো প্রবাসীদেরকে একটু যদি আপনারা হেল্প করেন, সহায়তা করেন বিভিন্নভাবে দেশে গেলে, বা তাদের পরিবার থাকে বিভিন্ন সময়, তাদেরকে যদি আপনারা কোনো না কোনোভাবে একটু সহায়তা দেখান, ভালো থাকার জন্য সুযোগ করে দেন, তাহলে প্রবাস থেকে তারা আপনাদের প্রতি আরো অনেক আগ্রহ নিয়ে উপকারের হাত বাড়িয়ে দেবে। এটাই। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে জাকির ভাই। এ দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনার পরামর্শ। সাউন্ড আসে না কেন? জাকির ভাই, আপনার মাইকটা বন্ধ রয়েছে। হ্যালো। জি, বলেন। আমাদের চাওয়া হচ্ছে প্রবাসীদের, আমাদেরকে আপনারা আমরা যে সম্মানটুকু পাওয়ার এতটুকু সম্মান আপনারা দিবেন। আমরা এই সম্মানটুকু চাই। আমরা যাই দেশের 1 বছর 2 বছর পর পর, বা অনেকে 2 3 4 5 বছর পর পর যায়, কিন্তু আমাদের প্রবাসীদের সাথে অনেক ধোঁকা হয় দেশে। অনেক মানে প্রবাসীদের ফ্যামিলিদের উপরে অনেক ঝড়ঝাপটা আসে। আমরা চাই না আমাদের প্রবাসীদেরকে যেন কোনো ঝামেলা না আসে, এরকম আমরা চাই। আমরা চাই আমরা যে সম্মানটুকু আমরা পাওয়ার এতটুকু সম্মান আপনারা দিবেন। আমাদেরকে অবহেলা করবেন না, আমরা প্রবাসীদেরকে অবহেলা করবেন না। আমাদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশ চলে।
আমরা যখন সুন্দরভাবে রেমিটেন্স পাঠাইতে পারি, আমরা আমাদের সাথে এই ব্যবহারটুকু আপনারা সুন্দর করে করবেন, এটাই আশা আমাদের। জি, ধন্যবাদ জাকির ভাই। আমাদের লাইভটিতে ছিলেন আমাদের মানবিক যোদ্ধা শাহাদাত হোসেন ভাই। শাহাদাত ভাই, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনার পরামর্শ। জি, আলহামদুলিল্লাহ। আমার আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য না, আমার পরামর্শ হলো বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি পরামর্শ যে যারা প্রবাসে থাকেন তারা ইদানিং আমরা বিশেষ করে এই গত 5ই আগস্টের পরে ইদানিং আমরা দেখছি যে এয়ারপোর্টে যে আমাদের প্রবাসীরা যে হয়রানি হচ্ছেন, এটা থেকে আমরা সমাধান চাই। বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার যাতে অন্তত পক্ষে এয়ারপোর্টের যে হয়রানিটা আমাদের বিশেষ করে প্রবাসী ভাইদেরকে করে, এই হয়রানিটা যাতে বন্ধ হয়, এবং কি প্রবাসী ভাইদেরকে বলবো এই হয়রানি বন্ধ করার জন্য আপনারাও মানে ভালো কোনো ভূমিকা রাখতে হবে। যে আসলে অনেকেই দেখি এয়ারপোর্টে আমাদের এই প্রবাসী ভাইরা আসার পরে তাদের লাগেজ কাইটা ফেলে, তাদেরকে একটা যদি দুইটা সাউন্ড নাই বোধহয়। Alle all'interno di una moto, ogni sua essere visa. Alla sua essere visa, c'è di che. No, ma mi sento, ma mi trovo. Ora mi sento tanto. জি, এখন সাউন্ড ঠিক আছে। But every time visa. Allora, ecco, se la ricerca, sì. আমার একটা মিটিং আছে আবার, বসে রয়েছে সবাই, আমি কি বিদায় নিতে পারিনি? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায় না। ধন্যবাদ শাহাদাত হোসেন শাকিল ভাইকে। আপনারা দেখছেন প্রবাসী কথা ফেসবুক লাইভ আলাপচারিতা, মুন্সি কোকারেজ অ্যান্ড ফার্নিচার নিবেদিত প্রবাসের কথা। প্রবাসীদের কথা, সমস্যা, সাফল্য, এই বিষয়ে আমরা কথা বলছি। তা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন লন্ডন প্রবাসী তফাজুল ফারাজি ভাই, রয়েছেন কাতার প্রবাসী জাকির হোসেন ভাই, উপস্থিত রয়েছেন সমাজকর্মী ফয়েজ আহমদ মুন্সি ভাই, উপস্থিত রয়েছেন সমাজকর্মী হোসেন সাকিব শাহাদাত ভাই। তো এই পর্যায়ে আমরা এতক্ষণ আমাদের সকল প্রবাসীদের কথা শুনেছি। আজকের প্রোগ্রাম কেমন লাগলো, আমাদের যে নতুন আয়োজন মুন্সি কোকারেজ নিবেদিত প্রবাসী কথা অনুষ্ঠানে কেমন লাগলো, বা প্রবাসীর ভাই হয়ে ফয়েজ ভাইয়ের কেমন লাগছে, এখন কথা বলার অনুরোধ করবো সমাজকর্মী ফয়েজ আহমেদ মুন্সি ভাইকে। জি, আলহামদুলিল্লাহ, সত্যি অসাধারণ সময় কেটেছে। বিশেষ করে দুজন রেমিটেন্স যোদ্ধার সাথে সরাসরি কথা বলতে পেরেছি। যারা লাইভটি দেখেছেন, সকল প্রবাসী ভাইদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে এই আয়োজনটি করার জন্য। আমরা চাইবো আমাদের প্রবাসী ভাইদের আসলে ওনারা কি বলতে চান, ওনারা কেমন বাংলাদেশ চান, ওনারা আমাদের থেকে কি প্রত্যাশা করেন, আমরা তাদের জন্য কি করছি, সব মিলিয়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হয়, কিভাবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা হয়, আমরা সেই আলাপনগুলো প্রবাসী ভাইদের সাথে করব।
এবং প্রবাসী ভাইদের দিনগুলো কেমন কাটে, তারা পরিবার ছেড়ে পরিজন ছেড়ে তারা কেমন থাকেন। আমরা এই ধারাবাহিকভাবে এই আয়োজনগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। আজকে যারা অংশগ্রহণ করেছেন, কমেন্টস করেছেন বা যারা পরে লাইভটি দেখবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি লন্ডন প্রবাসী তোফাজ্জল ফরাজি ভাইকে এবং আমাদের কাতার প্রবাসী জাকির হোসেন ভূঁইয়া ভাইকে। আমি আজকের এই লাইভ থেকে আমার বিশেষ করে আমার বড় ভাই ফয়সাল আহমেদ, উনি পরিবার নিয়ে জার্মানিতে থাকেন, এবং আমার অনেক বন্ধুরা রয়েছে, আসলে এক দুজনের নাম বললে মনে কষ্ট যাবে। অনেক বন্ধুরা রয়েছেন প্রবাসে, সকল প্রবাসীদেরকে মিস করছি। বিশেষ করে আমার সন্তান পড়াশোনার জন্য মিশরে রয়েছেন, সেও এক ধরনের প্রবাসী, পড়াশোনার জন্য প্রবাসে রয়েছেন। আল্লাহ তাআলা যেন সকল প্রবাসীদের ভালো রাখেন, সুস্থ রাখেন, এ কামনা করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আরো কিছু নতুন আইডিয়া নিয়ে আমরা প্রবাসীদের নিয়ে লাইভে আসব, কথা বলবো, কথা হবে নিয়মিত প্রবাসীদের কথা এই অনুষ্ঠানে আরিফ নায়েক ফেসবুক পেজে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে প্রথম আয়োজন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরো কিভাবে সুন্দর করতে পারি আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে আপনারা জানাবেন, এবং আপনারা আমাদের এই আয়োজনের সাথে যে কেউ সম্পৃক্ত হতে পারেন, আমাদের কমেন্টসে আপনারা জানাবেন, আমরা তথ্য দিয়ে দেব কখন কিভাবে আমরা প্রোগ্রাম করতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফয়েজ আহমেদ মুন্সি ভাইকে। আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা আমাদের আজকের যে আরো দুজন অতিথি রয়েছেন তাদের কাছ থেকে আমরা অল্প কথায় শুনবো আমাদের 1 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম কেমন লেগেছে। তোফাজ্জল ফরাজি ভাই। ধন্যবাদ আরেফ নায়েক ভাইকে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আসলে যে কথাটা আমার মানে পরিশেষে রয়ে গিয়েছে এখনো, আমি আপনার এই আজকের এই লাইভের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির প্রত্যেকটা সহযোগী ভাই এবং বোন প্রত্যেকজনকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তারা অনেক পরিশ্রম করে, আমি ফলো করি সবাইকেই, যে তারা কত পরিশ্রম করে ব্লাড দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমার নিজের উপকারে অনেকজনকে আমি নাম্বার দিয়েছি তাদেরকে, যে ওদের সাথে যোগাযোগ করার জন্য। ব্লাড তারা পায়, তারা যথাসময়ে ব্লাড পেয়েছে এবং অনেক খুশি বলার বাহিরে। আমি কয়েকজনের নাম্বার দিয়েছিলাম, তারা ঢাকাতে কয়েকটা লোককে দেওয়া হয়েছিল ব্লাড, কুমিল্লা থেকে ঢাকাতে। সো এটা বিশাল একটা পাওয়া, আর ইনস্ট্যান্টলি পাইছি সেটা, মানে অনেক বিশাল একটা পাওয়া। আমি আজকে এখানে বলি এই লাইভের মাধ্যমে যে আমরা এমন একজন লোককে একবার একটা ব্লাড দিয়েছিলাম, সেই লোক জানেই না যে কারা ব্লাডটা পাঠাইলো, কে পাঠাইলো। মানে যাকে ব্লাড দেওয়া হয়েছে উনি আমাকে চিনে না। 3 হাত ঘুরে আমার কাছে নিউজটা আসছে ওনাদের ব্লাড দরকার। ওনারা ফেসবুকে পর্যন্ত ব্লাড দিছে, পাইতেছে না, যে ব্লাড দরকার ঢাকাতে। উনি হচ্ছেন আমাদের কুমিল্লা বার্ডের সাবেক ডিজি ছিলেন, ওনার ওয়াইফের ব্লাড দরকার ছিল, ঢাকাতে ব্লাড দিছিল, আমাদের লোকজনই ব্লাড দিছিল ওনাকে। সো উনি যখন ব্লাড পাইছে, উনি যার কাছে ব্লাডের কথা বলছিল তাকে ফোন করে 1 সপ্তাহ পরে বললো যে তোমাকে তো ব্লাডের কথা কইছিলাম, ব্লাড তো আমার হয়ে গেছে, কিন্তু কে যে আসলে ঢাকাতে ব্লাড দিছে ওই ছেলেটাকে আমরা চিনি না, কে যে পাঠাইছে। তো ওই লোকে পরে আমাকে ফোন করে বললো যে ভাই আপনি যে বলছিলেন এমনি ব্লাড কে পাঠাচ্ছেন, আমি বলছি হ্যাঁ পাঠাছিলাম। দেখো ভাই উনি যে কি খুশি হয়েছে বলার বাইরে, কিন্তু উনি জানেই না কে ব্লাডটা দিছে। তা আসলে টাকার তো কোনো অভাব নাই, কিন্তু ব্লাডের অভাব থাকে প্রয়োজনে। এই যে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির ছেলেরা অনেকজন আছে ছাত্র, তাদের কোনো ইনকাম নাই, বেকার, তারপরেও যে তারা ব্লাড দেওয়ার জন্য সময় মতো উপস্থিত হয়, এখানে অনেক লাঞ্ছনার শিকার হয় আমরা দেখতেছি। সো প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি আকুল আবেদন করব তারা যাতে লাঞ্ছনার শিকার না হয় লিস্ট, কারণ তাদেরকে তো আর কিছু দিতে পারবে না, আমরা কিছু চাইও না, কিন্তু তারা যাতে লাঞ্ছনার শিকার না হয়। রক্ত দিতে গিয়ে নিজের রক্ত নিজে দিচ্ছে, তারপরে আবার এখানে যদি লাঞ্ছনা হয় তাহলে আমরা সমাজ সেবক হারাবো, রক্তদাতা হারাবো। সো আমরা যাতে রক্তদাতা না হারাই সেদিকে যেন প্রশাসন সুদৃষ্টি দেয়। আমি এটা প্রশাসনের কাছে আকুল আবেদন করব এই লাইভের মাধ্যমে লিস্ট। আর পরবর্তীতেও যদি আমরা লাইভ করি সেম জিনিসটাই আমরা চাইবো, আমাদের এই জিনিসটা সুরাহা না হওয়া পর্যন্ত প্রোটেকশন দেওয়া হোক প্রয়োজনে যারা রক্ত দেয়। সো এটা কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির লোকজনে দোক অথবা অন্য কেউ দোক, এই জিনিসটাই একটা গুরুত্বপূর্ণ রক্তটা। সো তাদেরকে যেন
মূল্যায়ন করা হয়, অবমূল্যায়ন যেন না করা হয় রক্ত দিতে গেলে। আর আমি আমার আমার অন্তঃস্থল থেকে তো ধন্যবাদ দিলামই সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে আমি নিজেও দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের সাথে সবসময় থাকতে পারি, সারা জীবন থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ তাফাজ্জল ভাইকে। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের মুন্সি কোকারিজ নিবেদিত প্রবাসী কথা প্রোগ্রামে অংশগ্রহণ করে সময় দিয়েছেন। ইনশাল্লাহ আমরা সামনে নতুন কোনো প্রবাসীকে নিয়ে আবারও প্রবাসী কথা প্রোগ্রাম আয়োজন করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফ নাইক ফেসবুক পেজ থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিথি জাকির হোসেন ভাই। আপনার আমাদের আজকের প্রোগ্রাম আপনার কেমন লাগলো? 1 মিনিটের মধ্যে যদি আপনার অনুভূতি প্রকাশ করতেন। ধন্যবাদ আরিফ নায়েক, এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য, প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য, আমাকে জয়েন করার জন্য। আসলে খুব ভালো লাগছে। এত সুন্দর হবে আগে জানতাম না। ফার্স্ট টাইম জীবনে প্রথমই লাইভে কথা বলা। কিরকম হয়েছে তাও আমি জানি না। ইনশাল্লাহ আরো অনেক কথা গেঁথে আছে মনে। ইনশাল্লাহ পরবর্তীতে কোনোদিন যদি আপনারা রাখেন, ইনশাল্লাহ এই কথাগুলো বলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সকল নেতৃবৃন্দকে। এরকম প্রোগ্রাম আপনি এটা কন্টিনিউ চালিয়ে যাবেন, এটা আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ জাকির ভাইকে। ইনশাল্লাহ আপনারা এতক্ষণ দেখেছেন প্রবাসী কথা মুন্সি কোকারিজ নিবেদিত প্রবাসী কথা প্রথম পর্ব। আপনারা আপনাদের পরিচিত প্রবাসীদেরকে আমাদের কমেন্ট বক্সে তাকে মেনশন করতে পারেন। আমরা পছন্দ করে আগামী পর্বে নতুন কোন একজন প্রবাসীকে নিয়ে আবার আমাদের প্রবাসী আলাপচারিতা পরিচালনা করব। তো এই যারাই সম্পৃক্ত হয়েছেন জাকির ভাইকে ধন্যবাদ। আপনাকে আমরা তাৎক্ষণিক লাইভ চলাকালীন সময় আপনাদেরকে আমরা সম্পৃক্ত করেছি আপনাকে। সবাইকে আবারও আরিফ নাইক ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অন্য দিন আবারও দেখা হবে প্রবাসী কথা মুন্সি কোকারেজ নিবেদিত আলাপচারিতায়। এই বলে আমরা আজকে আমাদের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ সবাইকে।